শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অগ্নির পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব। এখানে বলা আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি 90 বছর হবে। সত্য কি মিথ্যা এটা তোমাকে যাচাই করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো যাচাই করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অঙ্ক না কষে তো আমরা করতে পারবো না। তাহলে দেখো, এখন তোমার বাবা এবং তোমার বয়সের সমষ্টি দুজনে মিলে 60 বছর। 15 বছর পরে, মানে ঠিক এখান থেকে 15 বছর পরে তোমার কি একার বয়স বাড়বে না তোমার বাবার বয়সও বাড়বে? একদম। এখানে কিন্তু আমাদের একার বয়স বাড়বে না, দুজনের। তাহলে দুজনের মিলে কত বছর হবে? দুজনে মিলে ধরো 60 বছর তো এখন আছে, সঙ্গে 15 বছর পরে তোমারও 15 হলো, আবার তোমার বাবারও বয়স 15 বছর বেড়ে গেল। তো দেখো, 60 যোগ 30 আমাদের কত হলো? 90 বছর। তাহলে এটা সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সত্য। দুজনের। তাহলে আমাকে বলছে গঙ্গাধর বাবু 2572টি তরমুজ চাষ করেছে। একটি তরমুজের দাম 25 টাকা হলে তিনি ওই সব তরমুজ বিক্রি করে কত টাকা পাবেন? আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গঙ্গাধর বাবু 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম যদি 25 টাকা হয় তাহলে ওই তরমুজ বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তো তোমাদের কাছে যদি 4টে পেন থাকে, তাহলে তুমি ওই একটি পেনের দাম 5 টাকা হলে 4টে পেনের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে সেক্ষেত্রে এতগুলি তরমুজ, একটির দাম যদি 25 টাকা হয় তাহলে এতগুলো দাম নিশ্চয়ই বেশি হবে। আর বেশি করতে গেলে হয় যোগ করব আমরা, নয়তো গুণ করব। তো বারবার যোগ না করে একবার গুণ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের গঙ্গাধর বাবু এতগুলো তরমুজ বিক্রি করে টাকা পাবেন 2572 গুণ 25। তো এই গুণটা তোমরা সাধারণভাবেই করতে পারো। 5 2 10 0 হাতে 1, 5 সাথে 25 আগে 36 6 হাতে 3, 5 সাথে 25 যাচ্ছে 28 8 হাতে 2, 5 2 10 2 12, 5 এর গুণ হয়ে গেল। তো তোমরা এবারে একটা ক্রস লাগিয়ে দিলে এককের ঘর হয়ে গেছে। 2 2 4, 7 2 14 4 হাতে 1, 5 2 10 আগে 11 1 হাতে 1, 2 2 4 আগে 5। এবার তোমরা যোগ করবে 0 6 4 10 এর 0 হাতে 1, 4 আগে 5, 8 5 13 3 হাতে 1 1 1 2 2 2 4 আর 5 এর আগে 6। তাহলে গঙ্গাধর বাবু সমস্ত তরমুজগুলো চাষ করে 64300 টাকা। 5 সাথে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত ছোট? তো তোমরা জানো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে যে কয় অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলা হয় সে কটা আমরা কি লিখি? 9 লিখি। তাহলে 4 অঙ্ক মানে 4টে নয়, দুটো তিনটে 4টে নয়। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাদের? একটা 1, 5 অঙ্ক বলেছে মানে একটা 1 হবে আর 4টে 0 হবে। আর 4টে 0, 1 2 3 4 5, 5 অঙ্ক হলো। এবার বলছে যে এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই 5 অঙ্কের সংখ্যা থেকে কত ছোট? তাহলে ছোট বা বড় দেখতে গেলে আমাদের কি করা দরকার? বড়টার থেকে সবসময় বিয়োগ করা দরকার। তো এখানে একক দশক শতক হাজার 9999, আর এখানে একক দশক শতক হাজার অযুত 10000 আছে। তাহলে আমরা 10000 বড়, তাহলে বড়টার থেকে আমরা ছোটটা বিয়োগ দেব। তাহলে কি করব? 10,000 থেকে 9999 বিয়োগ করো। বিয়োগ করলে কি হচ্ছে? 9 কত হলো 10, 1 হলো 10, হাতে 1, 9 এর 10 10 মিলে গেলে 0, হাতে 1, 9 এর 10 10 মিলে গেলে 0, হাতে 1, 9 এর 10 10 মিলে গেলে 0, হাতে 1, 11 মিলে গেলে 0। তাহলে বাম ধারে আমাদের 0 কোনো মান নেই। তাহলে দেখা যাচ্ছে যে কত বড়? 1 বড়। কত বড়? 1 বড়। তাহলে আমরা উত্তরে কি লিখব? এটি বিয়োগ করে লিখে দেব যে আমাদের 1 বড়, 1 বড়। তবে বিয়োগটা কিন্তু তোমাদের করে দেখাতে হবে। বিয়োগ করলে আমাদেরকে বলছে 4 8 12 এর লসাগু কত? তো আমরা লসাগু বের করার বিভিন্ন পদ্ধতি এর আগে শিখেছি। তো আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি যেটা আছে সেটা দিয়ে করব। 4 8 12 লসাগু। তো এখানে এমন একটা সংখ্যা নেব যেটা আমাদের কমপক্ষে সবাইকে দুজনকে ভাগ করবে কমপক্ষে। তো আমরা দেখতে পাচ্ছি 4 8 12 4 দিয়ে যাচ্ছে। তো সবথেকে ছোট দিয়েও তুমি করতে পারো, 2 দিয়ে দিই। 2 2 2 2 4, এটার সাথে এটা গুণ করে মাঝখানেটা মেলাতে হবে। অর্থাৎ বলা যেতে পারে এটা তোমার ভাজ্য, এটা ভাজক আর এটা ভাগফল। তো
তো 2 2 4, 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 4 গুণ করলে 8 হয়। 2 এর সাথে কত গুণ করলে 12 হয়? 6 গুণ করলে 12 হয়। আবারও তুমি 2 দিয়ে ভাগ দাও। 2 এর সাথে কত গুণ করলে 2 হয়? 1 গুণ করলে 2 হয়। 2 এর সাথে কত গুণ করলে 4? 2। ঠিক একইভাবে 3। এখানে দেখো, এখানে কিন্তু আর কেউ কাউকে ভাগ করতে পারছে না। তুমি চাইলে এটাকে সবগুলোকে এক এক করে বের করতে পারো বা 1 দিয়ে ভাগ করতে পারো। আমি যদি 2 দিয়ে করি, 1 ভাগ জানা রেখে দিলাম, 2 দিয়ে 2 1 কে 2 3। আবার 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 1, আর 3 কে 3 দিয়ে ভাগ করলে 1। এটা চাইলে করা যায়, না চাইলেও করা যায়। তোমরা এই পর্যন্ত রেখে দিতে পারো। কেন? তার কারণ কমপক্ষে দুজনকে ভাগ দিতে হবে, তো এখানে কেউ কাউকেই ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু বের করার নিয়ম কি? সবগুলোর গুণ, সবগুলোর গুণ। অতএব নির্ণেয় লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 দিয়ে 4 দিয়ে 8, 3 8 24। তাহলে আমাদের কত হবে লসাগু? 24। বুঝে গেল? আর তোমরা চাইলে এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারো, যে 4 কে আলাদা আলাদা করে সবাইকে। 4 সমান কি? 1 গুণ 2 গুণ 2। 8 সমান কি লিখতে পারি আমরা? 1 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 দিয়ে 4 দিয়ে 8, আর 12, 2 1 কে 2, 3 2 6 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। এটাকে যদি সাজিয়ে লেখো, 2 গুণ 2 দিয়ে 4 গুণ 3। বেশ। এবার লসাগু হচ্ছে যা সবার মধ্যে কমন আছে সেটা তো নেবই। দেখো 1 সবার মধ্যে আছে, তাহলে 1। এই 2টা সবার মধ্যে আছে, 2 লিখলাম। এই 2টাও সবার মধ্যে আছে, সেটা একবার লিখবো। যেটা সবার মধ্যে আছে সেটা একবার, আর যেগুলো নেই সেগুলোও লিখে দেবো 2 গুণ 3। দেখো এভাবেও গুণ করলেও সেই 24 আসবে। 2 দিয়ে 4 দিয়ে 8, 3 8 24। তো এটা উৎপাদকের সাহায্যে আমরা করতে পারি, আর এখানে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে করতে পারি। তো তোমরা যে কোনো পদ্ধতি যেটা তোমার সুবিধা মনে হয় সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা আলাদা আলাদা 28 ও 35 এর গসাগু। কিন্তু গসাগু নির্ণয়টা করতে হবে কোন প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া। তো ভাগ প্রক্রিয়াটা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। তোমরা কি করবে? যেটা ছোট, দেখো 35 এর থেকে 28 ছোট, তাহলে ছোটটা দিয়ে আমি বড়টাকে ভাগ করব। তো 28 35 এর মধ্যে কতবার যাচ্ছে? একবার। অর্থাৎ 28 এর নামটা পড়লে 28 এর 28, 28 দিয়ে 56। সেটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি একবার দেব। 28 একে 28, বিয়োগ করো 7 হবে। এবার আমরা সাধারণ ভাগে কি করি? এই যে ভাগশেষ থাকে তাকে হয় রেখে দিই, না হলে আবার দশমিক দিয়ে ভাগ করি। কিন্তু ভাগ প্রক্রিয়ার সাথে গসাগুতে কি হয়? যে ভাগশেষ থাকে সে এখানে যে ভাজক ছিল তাকে আবার ভাগ করে। এবার দেখো 4 সাথে 7 নামতা করলে 4 এর সাথে 7 গুণ করলে 28 হবে। 4 সাথে 28। গসাগু হচ্ছে সেই যে মিলিয়ে দেবে, যেখানে ভাগশেষ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। যেখানে ভাগশেষ শূন্য হয়ে যাবে সেই হচ্ছে গসাগু। আমাদের তাহলে গসাগু কি দাঁড়াবে? অতএব গসাগু হলো কত? 7। আমাদের গসাগু কত হবে তাহলে? 7 হবে। তাহলে ভাগ প্রক্রিয়া গসাগুটা তোমরা বুঝতে পারছো। সাথে এবার 14 কে দেখো বলেছে 28 এর 25, 2 এর 25 এবং 7 এর 25 এদের যোগফল নির্ণয় করতে হবে বা মান নির্ণয় করতে হবে। এই ধরনের ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে তোমাকে হরগুলোর লসাগু করতে হয়। তো আমাদের এখানে সবারই একই আছে, তো 25 এর লসাগু করলে আমরা পাবো, 1 দিয়ে যদি সবাইকে কাটি তো 25 একে 25, বা 25 দিয়েও যদি আমি দিই ভাগটা, তাহলে দেখো আমরা এখানে যদি 25 দিয়ে সবাইকে নামতে পারি, 25 একে 25, 1 1, তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে? আমাদের লসাগু কিন্তু 25 হবে। এবার এই লসাগুটাকে আমরা বড় একটা ভাগের দাগ টানলাম, তার নিচে লিখব 25। 25 লিখলাম। এই 25টা কিন্তু লসাগু। তো লসাগু যে হয়, আমি একটু বড় করে লিখি, যে লসাগু হয় হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে দেখো 25 দিয়ে 25 কে ভাগ করলে কত হবে? 1। সেই একটা উপরের সাথে গুণ, 25 দিয়ে 25 কে ভাগ করলাম, ভাগ করলাম কত? 1, আর এই একটা উপরের লবের সাথে গুণ, তাহলে 28 একে 28 যোগ 25 দিয়ে আবার 25 কে তুমি ভাগ করো, করলে কত হবে? 1। 2 একে 2 যোগ 25 দিয়ে 25 কে ভাগ করলে 1, আর 7 এর সাথে 1 গুণ করলে কত হবে? 7 একে 7। এবার সবগুলো যোগ করে দাও,
28 আর 2 30, 30 সাথে 37, 37 এর 25। এই কিন্তু তোমাদের মান নির্ণয় হয়ে গেল 37 এর 25। যদি এক্ষেত্রে কাটাকাটি যায় তাহলে তোমরা লঘিষ্ঠ রূপটাও লিখতে পারো, কিন্তু এখানে দেখো 37 আছে 25 আছে, 25 কে নামতা করে কাটা গেলেও 37 কে কিন্তু ভাগ করা যাবে না, ওটা একটা মৌলিক সংখ্যা। তাই তোমাদের মান নির্ণয় উত্তর কত বেরোবে? 37 এর যোগ। 6 দাগে বলছে 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো। তো 8 ও 6 এর সাধারণ গুণিতক, এই গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে আগে করেছি গুণিতক কি না, যার গুণিতক নির্ণয় করতে পারবে তার নামটা পড়বো। এবার সাধারণ গুণিতক মানে দুজনের নামটা পড়ার পর দুজনের মধ্যে কোন দুটি সংখ্যা কমন আছে প্রথম দিক দিয়ে আমরা নেব। দেখো তো 8 এর নামটা পড়ি আমরা। 8 একে 8, 8 দুয়ে 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, 7 আটে 56। আমরা এই পর্যন্ত থাকি, তারপরে দেখি পরপর আরো নামটা পড়ে গেলে আমাদের হবে। তো আমরা এই পর্যন্ত দেখি কি হচ্ছে। 6 নামটা পড়ো। 6 একে 6, 6 দিয়ে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। বেশ, তারপর নামটা পড়তে থাকলে আমরা সারা জীবন নামটা পড়তে পারবো। কিন্তু আমাদের সারা জীবন নামটা পড়ার কাজ নয়, আমাদের কাজ হচ্ছে কি দুটো সাধারণ গুণিতক। তো দেখো প্রথম লাইনে 24 আর 6 এর গুণিতকের ক্ষেত্রে 24 আমরা দুটো কমন পেয়েছিলাম, উপর নিচে দেখো দুজনের ক্ষেত্রে আছে, 8 এর ঘরেও আছে 6 এর ঘরেও আছে। এরপরে দেখো 48, 8 এর ঘরেও আছে 6 এর ঘরেও আছে। তাহলে প্রথম দুটি সাধারণ গুণিতক কত? 8 ও 6 এর কত পেলাম আমরা? 24 ও 48 হলো দুটি সাধারণ গুণিতক। দুটি সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। তো তোমরা যে কোনো কারো গুণিতক বের করতে বললে কিন্তু এই পদ্ধতিতে বের করতে পারো। তো এক্ষেত্রে মনে রাখবে যে প্রথম যে গুণিতকটা হয় অর্থাৎ 8 ও 6 এর কিন্তু লসাগু কত হবে? এই 24ই হবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ গুণিতক তুমি যত যাবে পরপর কমন সংখ্যা সারা জীবনে যত গুণ করতে পারবে তখনও বেরোবে, কিন্তু ওই জন্য প্রথমটা নেওয়া হয় লসাগু। যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক সংখ্যা কারা? যারা লসাগু নির্ণয়ে যাদের সাধারণ গুণিতক কি এক ছাড়া যাদের আর কোনো সাধারণ কোনো গুণিতক নেই, বা যাদেরকে আমরা লসাগু নির্ণয় করলে কি পাবো? 1 পাবো। তো এরকম যৌগিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা তো আমরা জানি যাদের লসাগু 1 হবে তারা পরস্পর মৌলিক হবে। সাধারণ মৌলিক সংখ্যার লসাগু 1 হয় সাধারণত। এক্ষেত্রে আমাদের যৌগিক সংখ্যা লিখবো যাদের আবার লসাগু 1 হতে হবে, তাহলেই তো পরস্পর মৌলিক হবে। তো এক্ষেত্রে দেখো 7, আমি 7 নিলাম আর কত নিলাম? 7 হবে। 7 মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। যৌগিক সংখ্যা আমরা নিলাম একটা 14 নিলাম, আর আমরা পাশাপাশি 15 নিলাম। তো 14 কে ভাঙলে কি কি পাওয়া যাবে? আমরা গাছ উৎপাদক যদি করি 7 2 এ 14, 15 কে ভাঙলে আমরা কি কি পাবো? 1 আর 3 এ 5 এ 15। দেখো তো এদের গসাগু কত হবে? অর্থাৎ দুটি সাধারণ উৎপাদক কি কি আছে? 1 আছে না? তাছাড়া আর কি কারোর মধ্যে কোনো মিল আছে? দেখো 7 এর মধ্যে আছে, কোন মধ্যে নেই। 2 আছে, নেই। 3 14 এর মধ্যে নেই, 5 15 এর মধ্যে। তাহলে 14 আর 15 এমন একটি সংখ্যা যেটা আমাদের কি হচ্ছে? পরস্পর মৌলিক সংখ্যা হবে। তো আমরা উত্তর হিসেবে 14 আর 15 লিখতে পারি। আচ্ছা, তোমরা 8 এবং 15 লিখতে পারো। 8 এবং 15 সেটাও হবে। অর্থাৎ একটা 5 এর গুণিতক নিলে আর একটা 2 এর গুণিতক নিলে, তাহলেই দেখবে হবে। তোমরা বুদ্ধি করবে এটা একটা 5 এর গুণিতক এবং একটা 2 এর গুণিতক নেবে। অর্থাৎ 2 এর নামটা পড়ে যেগুলো পাও সেটা একটা নেবে, আর 5 এর নামটা পড়ে যেগুলো আসে সেই রকম একটা সংখ্যা নেবে। তাহলেই দেখবে পরের মধ্যে নেই কত মাসে কত বছর, বা তোমাকে দিন দেওয়া থাকলো সেটাকে বছরে বের করতে হবে বা মাসে বের করতে হবে, তারপরে কত সপ্তাহ সেটা নির্ণয় করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন এসছে যে 366 মাসে কত বছর। তো সাধারণত কত মাসে কত বছর, এখানে আমার দেওয়া আছে মাস, বের করতে হবে কি বছর। তো আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাস মানে কি 1 বছর, তাই তো? তো 12 মাসে যখন 1 বছর হয় তাহলে আমার মাস দেওয়া আছে, তাকে আমি 12 দিয়ে ভাগ করলে কিন্তু বছর পেয়ে যাব।
আর তোমরা এটাও মনে রাখতে পারো মাস ছোট আর বছর বড়। তো ছোটর খাবার যখন ছোট জনের খাবার তুমি বড় জনকে দেবে, তুমি যে থালাটায় ভাত খাও বা যে পাত্রে খাও, তো সেইটা ভর্তি করে যখন বড় জনকে দেওয়া হবে, তোমার পরিমাণটা তো বড় জনের মিলবে না, মানে বড় জন সেটা কম হয়ে যাবে। তো কম করতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 366 কে আমরা 12 দিয়ে ভাগ করি। 3 ছোট, তাহলে আমরা কত নিলাম 36। 12 নামতা করে দেখো, 12 একে 12, 12 দিয়ে 24, 3 12 36। তো 3 12 36 হলো। এবার আমরা বিয়োগ করার পর এখান থেকে কে নামবে, একটি সংখ্যা নামবে, তাহলে 6 আসলো। এখন তোমার কাছে আছে 6 টাকা, তুমি এখন 12 টাকা দামের জিনিস কি একটা কিনতে পারবে? এটা মনে করো যে তোমার কাছে 6 টাকা আছে, তাহলে নিশ্চয়ই তুমি 12 টাকা দামের জিনিস একটা কিনতে পারবে না, কারণ একটা জিনিস কিনতে গেলে তো তোমাকে 12 টাকা দিতে হবে। তাহলে তুমি কোনো জিনিস কিনতে পারবে না, কিন্তু আবার ভাগ করাও তোমার কর্তব্য। তাহলে তুমি কি দিলে, নামতে পড়লে 12 শূন্য শূন্য। দেখো আমি সেই ভাগও করলাম, আর আমার জিনিস কেনা না হলেও আমার কর্তব্যটা আমি পূরণ করেছি। তাহলে দেখো 12 শূন্য শূন্য, তাহলে 6। এবার এই মাসকে, এটা মনে রাখবে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অঙ্ক করার পরে এটা ভুল করে লিখে আসি যে এটাকে মাস লিখে দিই আমরা। তো মনে রাখবে মাসকে যখন 12 দিয়ে ভাগ করছি, ওপরে ভাগফলে আমার বছর এসেছে, আর এই মাস থেকে যেটা ভাগশেষ আছে সেটা মাসে আছে। তাহলে আমার 366 মাসে কত বছর বেরোলো, 30 বছর 6 মাস। 30 বছর 6 মাস। 366 মাস সমান 30 বছর 6 মাস। 30 বছর 6 মাস কিন্তু আমাদের সুন্দর। ইয়োটাকে একটি সুন্দর অঙ্ক, যে দুটি সংখ্যার গুণফল 1035 হলে আর এবং একটি সংখ্যা 23, তাহলে অন্যটি কত? তো এই ধরনের অঙ্কগুলো কি করতে হয়, তুমি কখনো এক্স ধরে করতে পারো বা নাও পারো, তুমি শুধু লিখবে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দেখো আমার যেটা প্রশ্নে বলেছে সেটাই আমি লিখবো, যে একটি দুটি সংখ্যার গুণফল। তা আমার একটি সংখ্যা তো দেওয়া আছে, দুটির মধ্যে কি একটি দেওয়া আছে, আর অন্য সংখ্যাটি আমি অন্য সংখ্যাটি বলে লিখলাম, অন্যটি। দেখো এই একটি সংখ্যা আর অন্য সংখ্যা একটা, তো এই দুটো সংখ্যার গুণফল কত, সমান সমান 1035। এই তোমার দুটো সংখ্যা। এবার বা লিখতে হয়, দুবার সমান সমান লেখা যায় না, তাই আমরা বা লিখব। এই অন্য সংখ্যাটির সঙ্গে প্রথম সংখ্যাটি কিভাবে আছে, গুণ সম্পর্কে আছে না, তো সমান সমানের এপারে যদি গুণ থাকে ওপারে গিয়ে ভাগ সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ তুমি এখান থেকে যদি গুণ সম্পর্কের জিনিসটাকে এপারে নিয়ে যাও, তাহলে সেটা ভাগ সম্পর্ক হয়ে যাবে। আর আবার যদি যোগ সম্পর্ক থাকে, সেটা ওপারে গিয়ে বিয়োগ হবে। এপারে যদি বিয়োগ সম্পর্ক থাকে, তাহলে ওপারে গিয়ে যোগ। আবার ওপারে যদি যোগ থাকে, সেটা এপারে এসে বিয়োগ হয়। এটা পরবর্তী তুমি যখন 6 এ উঠবে বা 7 এ আছে। তো আমরা এখানে রাখি অন্য সংখ্যাটি, অন্যটি রাখলাম, সমান সমানের জায়গায় সমান সমান, 1035 যেখানে আছে সেখানে রাখবো। আর এই যে 23, সে এখানে গিয়ে কি সম্পর্ক হবে, ভাগ, এই যে ভাগের দাগ আর 23। তো তোমরা এই ভাগটা এমনি সাধারণ যেভাবে তোমরা ভাগ করো সেই ভাগ করতে পারো, অথবা তোমরা কাটাকাটিটা এভাবে করতে পারো, যে এই 23 এক তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে 10 10ও ছোট 3, তাহলে 103 এর মধ্যে 23 কতবার আছে। তো তোমরা গুণ করে দেখো, 23 থেকে তুমি 20 ভেবে নাও, 20 সঙ্গে যদি আমি 5 এর নামতে পারি, 5 20 100। তো তুমি দেখো 23 এর সঙ্গে 5 গুণ করে দেখে নাও, 5 3 15, 5 হাতে 1, 5 2 10 রাখে 11, 115 হচ্ছে। তো আমার বেশি হয়ে যাবে, আমার 103 টাকা আছে, তাহলে 4 বার অবশ্যই যাবে। কতবার, 4 বার। তো 4 বারে আমরা দেখি কি হচ্ছে, গুণ করে 23 গুণ 4, 3 এর 4 12, 2 হাতে থাকে 1, 4 2 8 রাখে 9, তাহলে কত হলো, 92 হলো। এই ধরনের ভাগে কি করতে হয় দেখো, তুমি কিন্তু এই 92টা কোথাও ফেলবে না, তোমাকে কিন্তু মনে মনে এই 103 এর থেকে 92টাকে বিয়োগ করতে হবে। 23 এর সঙ্গে 4 গুণ করেছো, 92 হয়েছে, সেই 92টা মনে মনে তুমি বিয়োগ করবে। তো 92 থেকে 103 কতটা দূর, 92 এর সঙ্গে 8 টাকা দিলে 100 টাকা হয়, আর 3 টাকা আছে, তাহলে 11 টাকা দূরে। এখানে কত মনে মনে বিয়োগ করে তুমি কত পেলে, 11 পেলে। কত পেলে, 11। আর এই 5টা পাশে বসাও, তাহলে কত হলো, এবার 115। এবার তোমাকে বুঝতে হবে যে 23 এর সাথে কত নামতে পড়লে 115 আসবে। দেখো এক্ষেত্রে একটা বুদ্ধি সবসময় মনে রাখবে, যে এককের ঘরে যা থাকে তার সাথে গুণ করলে ওই এককের ঘরেরই অঙ্ক আসে।
মানে এককের ডিজিট চেঞ্জ হয় না, ইউনিট ডিজিট যেটাকে বলা হয় সেটা কিন্তু চেঞ্জ হয় না। তো 3 এর সঙ্গে কত গুণ করলে শেষের ঘরে 5 আসতে পারে? দেখো 5 গুণ করলে এককের ঘরে সাধারণত 5 আসে। আমরা তখন 23 এর সাথে 5 এর নামটা পড়ে দেখি। 5 3 15 5 আর থেকে 1 5 2 10 টাকে 11। দেখো মিলে গেল। তাহলে এখানে কত লিখবো? 45। আমি এই দাগটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, ওটা মুছে দিলাম। তাহলে আমাদের অন্য সংখ্যাটি কত হলো? অতএব অন্য সংখ্যাটি হলো, অন্যটি হলো 45। কত অন্য সংখ্যাটি? 45।